স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Welcome to my electrical circuit. Once you should check it door. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দ্বিতীয় পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ইলেকট্রিক্যাল সার্কিট অন 721 বিষয় নিয়ে আলোচনা করব। আমি গতকালকেও এই বিষয়টির পিওর রেজিস্টিভ, পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভ সার্কিট নিয়েও আলোচনা করেছিলাম। তো আজকে আমরা রিভিউ করব। এর জন্য আমি পিওর রেজিস্টিভ সার্কিটের পারফেক্ট ফেজ অ্যাঙ্গেলের মান কত আরো বলো। আর আমি যাকে বলবো সে আনমিউট করবে, অন্যরা মিউট করে রাখবে। পিওর রেজিস্টিভ সার্কিটের ফেজ অ্যাঙ্গেল কত? এই যে পিওর রেজিস্টিভ সার্কিট, এর ফেজ অ্যাঙ্গেলের মান কত বলো? জি স্যার, +90 ডিগ্রি। পিওর রেজিস্টিভ +9 রেজিস্টিভ সার্কিট, পিওর রেজিস্টিভ। এই যে সার্কিটটা পিওর রেজিস্টিভ না, এখানে দেখো ফেজ অ্যাঙ্গেল কত। এইটা হচ্ছে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। হ্যাঁ, ভেরি ফাইন। তো এর পাওয়ার ফ্যাক্টরের মান কত হবে? 0। পাওয়ার ফ্যাক্টরের মান কি 0 হবে? cos 0 এর মান কত? ক্যালকুলেটরে চাপো। cos 0 1। তাহলে পিওর রেজিস্টিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে 1। দাও। হ্যাঁ হ্যাঁ। তো আমরা কিন্তু এখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সিরিজ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স। তো আমরা প্রথমেই যেটা দেখতেছি সেটা হচ্ছে পিওর রেজিস্টিভ সার্কিট। এরা আমি অনেকবারই আলোচনা হয়েছে, তারপরে অনেকেই নতুন কানেক্টেড হওয়ার কারণে আমি আবার রিভিউ করছি যাতে অন্যদেরও বিষয়টি ক্লিয়ার হয়। তো সাদাত, এই আমি একটি বিষয় তোমাদের বলে রাখতে চাই, এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে দেওয়া হয়, যার কারণে তোমরা যে সাউন্ড করছো আর সবারই কিন্তু অ্যাটেন্ডেন্স আমার এখানে রেকর্ড হয়। তো এই তোমরা যেখানে শব্দবিহীন রুম থেকে ক্লাসে অংশগ্রহণ করবো, আর বাইরের রাস্তায় থাকলে বা অন্য কোথাও থাকলে ক্লাসে অংশগ্রহণ করবা না, এটা কিন্তু আমার নির্দেশ। এবং এভাবে ক্লাসে অংশগ্রহণ করলে কিন্তু ক্লাসের যে ক্লাস নেওয়ার বিষয়ে সমস্যা হয় এবং অন্যদের শুনতে সমস্যা হয়। বুঝতে পারছো? মিউট করে রাখো। আমি যাকে প্রশ্ন করব, আমি নাম ধরেই প্রশ্ন করব, সে উত্তর দিবে। জাকিয়া বলো, এই যে ওয়েভ ডায়াগ্রামটি আছে, এই ওয়েভ ডায়াগ্রামের যে প্রথম ওয়েভটা আছে, এইটা কি ওয়েভ? স্যার প্রথমটা উপরেরটা ভোল্টেজ। এই ভোল্টেজের যে তাৎক্ষণিক মানের সমীকরণ, সেই সমীকরণটি বলো। যদি আমরা এটাকে ভোল্টেজকে যদি আমরা রেফারেন্স ধরি, যেটাকে রেফারেন্স ধরবো তার সমীকরণটি স্যার বলো। স্যার Vmax sin weight। Vmax sin omega t। বলছি, অন্য কেউ কথা বলবে না তখন। E ইকুয়াল টু কি? ছোট Vmax sin omega t। Em sin omega t। এখানে E কি? ছোট হাতের ইটা কি?
এটা ছোট হাতের ই স্যার হতে পারে, তাৎক্ষণিক ছোট হাতের ভি হতে মান। পারে। হ্যাঁ, এটা কি হতে পারে? ছোট হাতের ইউ হতে পারে। জি স্যার, যদি ইনডিউসড ভোল্টেজ হয় ছোট তখন হাতের আমরা ভিও হতে বলবো পারে। ছোট হাতের ই। যদি আমরা সাপ্লাই ভোল্টেজ ধরবো তখন আমরা বলবো ছোট হাতের ভি। আমরা এইভাবেই কিন্তু সাধারণত আমাদের ইনডিউসড ভোল্টেজ আমরা জানি ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র অনুযায়ী যে ভোল্টেজটি আমাদের কয়েলের মধ্যে বা একটা ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে সৃষ্ট হয় সেটাকে আমরা বলি ইনডিউসড ইএমএফ। যেহেতু এটা ইলেকট্রোমোটিভ ফোর্স এই জন্য আমরা ওইটাকে বলি ই দিয়ে প্রকাশ করি। আর যখন সাপ্লাই ভোল্টেজ যেটা আমরা সেটাকে এটা যে কোনো ভাবে আমরা প্রকাশ করতে পারি ভি দিয়ে বা ই দিয়ে, কিন্তু সাপ্লাই ভোল্টেজের দ্বারা আমরা ছোট ভি দিয়ে প্রকাশ করব। এবং এটা হচ্ছে ছোট ই বা ছোট ভি হচ্ছে ভোল্টেজের তাৎক্ষণিক মান, অর্থাৎ ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু। যেমন এখানে কি ভোল্টেজের জিরো, তাই না? এখানে আসলে কি যে কোনো মুহূর্তের একটি মান, সেটাকে বলে তাৎক্ষণিক মান। এখানে যদি একটা মান ধরি তাহলে সেটা হবে কি তাৎক্ষণিক মান। এখানে যদি একটি মান ধরি সেটা হবে কি তাৎক্ষণিক মান। এখানে যদি একটি মান ধরি সেটা হবে তাৎক্ষণিক মান। কিন্তু এই যে এখানে যখন আসবো এই 90 ডিগ্রিতে যখন চলে আসবো তখন এটা হচ্ছে ম্যাক্সিমাম মান। এটা হচ্ছে এটাকে আমরা বলি ইএম বা ভিএম। ইএম বা ভিএম যদি সাপ্লাই ভোল্টেজ হয় তাহলে আমরা ভিএম বলবো, যদি ইনডিউসড ইএমএফ হয় তাহলে আমরা বলবো যদি ইনডিউসড ইএম হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ইএম। আর যদি সাপ্লাই ভোল্টেজ হয় তাহলে আমরা বলবো ভিএম। এখন এখানে ক্লিয়ার কিনা যে তাৎক্ষণিক মান কাকে বলে? যে কোনো কারেন্ট বা ভোল্টেজের যে কোনো মুহূর্তের মানকে আমরা বলবো তাৎক্ষণিক মান, বা ইংরেজিতে বলে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু। তোমরা কি এই স্লাইড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন এখানে যদি ভোল্টেজটাকে আমরা রেফারেন্স ধরেছি এবং কারেন্টটাকে যদি আমরা রেফারেন্স যে কোনো একটাকে আমরা রেফারেন্স ধরতে পারি, সেটা ভোল্টেজও ধরতে পারি অথবা কারেন্টও ধরতে পারি। তো এখানে রেফারেন্স আমরা ভোল্টেজ আর কারেন্ট যেটি ধরি না কেন এটা একই ফেজে অবস্থান করছে। এর ভিতরে কোনো, যেহেতু এটা পিওর রেজিস্টিভ সার্কিটের, এর ভিতরে ফেজ অ্যাঙ্গেলের কোনো পার্থক্য নাই। দেখো ভোল্টেজও যে লাইনে আছে কারেন্টও একই লাইনে অবস্থান করছে ভেক্টর ডায়াগ্রামে। তো এখানে কারেন্টের ওয়েভ ডায়াগ্রামও দেখো ভোল্টেজে যখন ম্যাক্সিমামে ছিল তখন কারেন্টও ম্যাক্সিমামে আছে, ভোল্টেজ যখন জিরোতে ছিল তখন কারেন্টও জিরোতে আছে। এখানেও ঠিকই ভোল্টেজ যখন জিরোতে কারেন্ট তখন জিরোতে, আবার নেগেটিভ ম্যাক্সিমামে যখন আসছে ভোল্টেজ কারেন্টও তখন নেগেটিভ ম্যাক্সিমামে আসছে। এবং এই যে এ পর্যন্ত হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এ পর্যন্ত 180 ডিগ্রি, এ পর্যন্ত হচ্ছে 270 ডিগ্রি, আর এ পর্যন্ত হচ্ছে আমাদের 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এবং এটাকে দিয়ে আমরা যদি ই দিয়ে প্রকাশ করি তাহলে প্রথম এখানে T/4, তারপরে T/4 বা টি দিয়েও আমরা প্রকাশ করতে পারি এটাকে 3T/4। আবার এই টি এ পর্যন্ত টাইম দিয়ে আমরা যদি প্রকাশ করি এ পর্যন্ত হচ্ছে আমাদের সময়, যে আমরা টি সেকেন্ডকে যদি প্রকাশ করি তো সেটাকে আমরা সময় দিয়ে T/4 T/2। তারপরে এখান থেকে হচ্ছে এখানে এসে 3T/4 আবার হচ্ছে এটা টি, মানে 3/4, এটা হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 1/, এই পর্যন্ত হচ্ছে 1/4। আর এই পর্যন্ত হচ্ছে 1/4 পরে তারপরে হচ্ছে 1/2, তারপরে হচ্ছে আমাদের 3/4, তারপরে হচ্ছে 4। 3/4 মানে আসলে এটা এখানে দাগটা কিন্তু সরাসরি ঠিক মতো জায়গায় দেয়নি, এই দাগটা হবে কিন্তু মিডল পজিশনে, বুঝতে পারছো? এইটা হবে 45 ডিগ্রিতে, আর এইটা হবে হচ্ছে 90 ডিগ্রির ওখানে। আর এখানে যেটা আসবে সেটা এই যে 3T/2, মানে এটা 270 ডিগ্রি, আর এটা হচ্ছে 180 ডিগ্রি। আর এটা আমরা টি দিয়েও প্রকাশ করতে পারি, যেহেতু টাইম এবং এটা থেটা, এদিকে আমরা থেটা এবং টাইম দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এভাবে আমরা ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। তো আমাদের এই ভেক্টর ডায়াগ্রামের পিওর রেজিস্টিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম কারেন্ট এবং ভোল্টেজ একই ফেজে থাকবে এবং এদের মধ্যকার কোণের ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি হলে তাহলে cos 0 সমান পাওয়ার ফ্যাক্টরের মান কত হবে? cos 0 ইজ ইকুয়াল টু কত?
স্যার ওয়ান 1 cos 0 হবে 1 কত স্যার 1 আমরা জানি এবার পাওয়ার ফ্যাক্টরের ডেফিনিশন বলো সুমাইয়া সুমাইয়াকে স্যার পাওয়ার ফ্যাক্টরে জি স্যার পাওয়ার আছি ফ্যাক্টর কাকে বলে বলো এসি সার্কিটে ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইনের মানকে পাওয়ার ফ্যাক্টর বলে হ্যাঁ আচ্ছা অরূপ আরেকটা ডেফিনেশন বলো সুমাইয়া তো একটি বললো অরূপ আরেকটি বলো সাদাত বলো শাহাবুদ্দিন শাহাবুদ্দিন তুমি বলো পাওয়ার ফ্যাক্টরের আরো ডেফিনেশন আছে না সুমাইয়া তো জি একটি স্যার বললো আরো বিশ- দুইটা আছে স্যার স্যার বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্টে ভোল্টেজকে এখানে 90 ডিগ্রিতে বিশুদ্ধ লিড করে। ক্যাপাসিটিভের আমি বলতে বলিনি আমি শুধু বলেছি যে তুমি পাওয়ার ফ্যাক্টরের পাওয়ার সংজ্ঞা ফ্যাক্টরের বলো সংজ্ঞা শুধু পাওয়ার স্যার আরো ফ্যাক্টরের দুইটা সংজ্ঞা বলো আছে যেমন জি স্যার সুমাইয়া বললো যে স্যার কারেন্ট এবং সার্কিটের পাওয়ার ফ্যাক্টরের মানকে পাওয়ার ফ্যাক্টর বলে তুমি আরেকটি বলো যে সার্কিটের পাওয়ার ফ্যাক্টরের আরে আমি জিরো আমি লিডিং বলেছি পাওয়ারকে পাওয়ার ফ্যাক্টর বলে। ফ্যাক্টরের সংজ্ঞা বলেছি আচ্ছা জাকিয়া বলো পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞা বলো আমি বলছি স্যার এই যে জি স্যার সার্কিটের রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্সের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে আর আরেকটা হচ্ছে প্রকৃত পাওয়ার এবং আপাতত পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে এইটা বুঝতে আর কারো কোনো সমস্যা আছে কিনা না এটা স্যার বুঝতে আর কারো সমস্যা আছে কিনা না আচ্ছা স্যার আর তোমাদের জি না স্যার প্রথম দিকে কিন্তু 17-18 জন কানেক্ট হতেছিল এখন কিন্তু আরো কমে গেছে কিন্তু কমে স্যার। যাওয়ার কথা না আরো তো বাড়ার কথা তোমরা একটু মেসেঞ্জারে দিয়ে দাও যে স্যার ক্লাসে আছে স্যার স্যার হ্যাঁ বলো আগের দিনকে আরএলসি সার্কিটের অঙ্ক করছিলাম স্যার বইয়ের রাতে প্র্যাকটিস করছিলাম স্যার ওই জায়গায় যখন হচ্ছে এক্সি বড় আছে তখন এক্সি আগে দিয়ে এক্সএল মাইনাস করতেছে আবার যখন এক্সি বড় আছে আচ্ছা, আবার এই কথা শোনো আমি এখন একেবারে প্রাইমারি লেভেলে আছি ঠিক আছে প্রাইমারি লেভেল বলতে পিওর রেজিস্টিভ সার্কিট পিওর ইন্ডাকট্যান্স আর পিওর ক্যাপাসিট্যান্স সার্কিট এখান থেকে আমরা যখন আবার অঙ্কে যাব তখন এই বিষয় নিয়ে আলোচনা করব যেখানে যখন আলোচনা করব সেখান থেকে প্রশ্ন করবে বুঝতে পারছো যখন যে এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে যাচ্ছে ইউটিউব মানে বোঝো সারা বিশ্বব্যাপী যায় কিন্তু যদিও আমি বাংলায় বলতেছি কিন্তু সার্কিটগুলো কিন্তু ইংরেজিতে দেওয়াই আছে তো এই জন্য তোমরা যখন ক্লাসে থাকবে তখন কথাগুলো আমি যে বিষয় নিয়ে যখন আলোচনা করব সেখানে না বুঝলে প্রশ্ন করবে ওই অঙ্কে যখন যাব তখন অঙ্কের ওখানে প্রশ্ন করবে ঠিক আছে তো এখন স্যার এই সার্কিট পিওর রেজিস্টিভ সার্কিট কারো বুঝতে কোনো ওয়েভ ডায়াগ্রাম ভেক্টর ডায়াগ্রাম এবং সার্কিট ডায়াগ্রাম এবং তার ইএমএফ ওই যে তাৎক্ষণিক মানের যে ইকুয়েশন এখানে কিন্তু ইকুয়েশনে কোনো কৌণিক ব্যবধান থাকবে না যেমন ছোট এই যদি এখানে দিয়েছে বড় হাতের ই এটা বড় হাতের ই না দিয়ে ছোট হাতের ই দেওয়াই ভালো যে ই ইজিক্যাল টু এম সাইন ওমেগা ডি আই ইজিক্যাল টু আই এম সাইন ওমেগা ডি হবে কারণ এদের মধ্যে কোনো কৌণিক ব্যবধান নাই সুতরাং এখানে ওমেগা ডি মাইনাস থেটা বা ওমেগা ডি প্লাস থেটা এই অ্যাঙ্গেল এখানে আসবে না বুঝা গেছে কি জাকিয়া বুঝতে জি পারছো স্যার জি স্যার পারছি স্যার একদম ফার্স্টে আপনি বলছিলেন বলো স্যার ফার্স্টে আপনি এটার পাওয়ার ফ্যাক্টর নিয়ে একটা আলোচনা করছিলেন একদম প্রথমে হ্যাঁ যে পাওয়ার ফ্যাক্টর নিয়ে one- আলোচনা করছি কারণ পাওয়ার ফ্যাক্টর তো আমরা আগেই জানি যে আমি প্রথম বলে প্রশ্নটি করেছিলাম কারণ এটা যেহেতু আমরা আগে পড়েছি যার কারণে আমরা প্রথম আমাদের যে প্রায়র যে লার্নিং অর্থাৎ পূর্বে আমরা যে পড়াশোনা করেছি তার সেটা তোমাদেরকে কার কতটুকু মনে আছে তো আমি জানি আজকেও জি হয়তো স্যার কেউ আজকেই শুধু কানেক্ট হয়েছো এরকম একজন তো নাম বলো তো দেখি শুধু আজকেই কানেক্ট হয়েছে এরকম কেউ আছো তা মনে হয় নাই তবে আমার কাছে যেটা মনে হচ্ছে কানেক্ট 11 জন না 12 জন আছে তো ওই 12 জন এর আগে কিন্তু 16-17 জন পর্যন্ত কানেক্ট হয়েছিল তাই না
তো এই জন্য অন্যদেরকে তোমরা, যেহেতু আমাদের ক্লাস টাইমকে আমরা একটু চেঞ্জ করেছিলাম, 8:30টায় করেছিলাম, আগামীকাল থেকে ক্লাস কিন্তু আবার 9টাতেই হবে। আগামীকাল থেকে ক্লাস 9টাতেই হবে। হ্যাঁ, কারণ ওই অনেক জি, শীতের সময় এসে গেছে, অনেকে কানেক্ট হতে পারে না, যার কারণে 9টায় হতে পারে। তো আমার মনে হয় পিওর রেজিস্টিভ সার্কিট নিয়ে আর তোমাদের কোনো, এখানে পিওর রেজিস্টিভ সার্কিট যেটা হবে যে সরবরাহের সাথে রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ থাকবে এবং তার ওয়েভ ডায়াগ্রামে ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভ ডায়াগ্রামের কোনো কৌণিক ব্যবধান থাকবে না। এবং ওয়েভ ডায়াগ্রামটা আমরা সাইন ওয়েভ এঁকেছি এবং সাইন ওয়েভের ইকুয়েশন ছোট হাতের ই ইজিক্যাল টু এম সাইন ওমেগা টি আর ছোট হাতের আই ইজিক্যাল টু আই এম সাইন ওমেগা টি। ওই ই এবং আই এম এটা বড় হবে, বুঝতে পারছো? তো আমরা এখন যেটিতে যাব সেটি হচ্ছে পিওর ইন্ডাকটিভ সিরিজ সার্কিট। এই পিওর ইন্ডাকটিভ সিরিজ সার্কিটের দেখো এখানে আমাদের কিন্তু যেটি আছে সেটা আমাদের এখানে যেটি আমরা আসছি, যেটা পাওয়ার ডায়াগ্রাম আছে। আর এই যে তাৎক্ষণিক দেখো এখানে ওখানে ই যেমন দেখাইছিল, এখানে তখন আবার যেহেতু সরবরাহ ভোল্টেজ আমরা ছোট হাতের ভি দিয়েই আমরা তাৎক্ষণিক মানটিকে বিবেচনা করতে পারি। তো ভি ইজিক্যাল টু ভিএম সাইন ওমেগা টি। এই প্রশ্নটিতে কিন্তু পরীক্ষায় আসে যে তোমার পিওর ইন্ডাকটিভ সার্কিটের যে তাৎক্ষণিক মানের যে ভোল্টেজ সমীকরণটি লিখো বা কারেন্ট সমীকরণটি লিখো। তো এখানে দেখো ছোট হাতের ভি ইজিক্যাল টু ভিএম সাইন ওমেগা টি, ভি ইজিক্যাল টু ভিএম সাইন ওমেগা টি। এবং এই যে পাওয়ার ওয়েভ দেখো, এইটা যে ভোল্টেজ, এই নীলটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডায়াগ্রাম, আর কারেন্ট ডায়াগ্রাম দেখো কত ডিগ্রি পিছন থেকে শুরু হয়েছে, 90 ডিগ্রি। এইটা এখান থেকে শুরু হয়েছে 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি পিছন থেকে দেখো শুরু হয়েছে, এটা হচ্ছে লাল দিয়ে শুরু করছে। আবার আমাদের যে পাওয়ার ওয়েভ দেখা যাচ্ছে না। পাওয়ার, হ্যাঁ, কে বলছো? অনেক বলছি স্যার, ক্লিয়ার হ্যাঁ, দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, জি দেখা যাচ্ছে তো, হয়তো স্যার। তোমার স্যার ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এবার দেখো ক্লিয়ার দেখতে পাও কিনা, দেখা যাচ্ছে? জি স্যার। তো এখানে দেখো ওয়েভ ডায়াগ্রাম তোমাদের বইয়েও এগুলি আছে। তো আমরা এই যে এইটা হচ্ছে ভোল্টেজ ডায়াগ্রাম, আমাদের এই যে নীল যেটা, তাই না, এটাকে ভোল্টেজ ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে। এবং এই লালটা একেবারে বেশি ডিপ লাল যেটা, সেটা দিয়ে দেখা হয়েছে কারেন্ট। এবং এটা 90 ডিগ্রি পিছন থেকে শুরু হয়েছে, 90 ডিগ্রি। এটার দেখো ভোল্টেজ 90 ডিগ্রি আগে আছে, কারেন্ট হচ্ছে 90 ডিগ্রি পিছনে আছে। আর এর সাথে এই যে পাওয়ার ওয়েভ ডায়াগ্রামও দেওয়া আছে। এবং আমরা জানি যে এখানে পাওয়ার ওয়েভ বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের হচ্ছে পাওয়ার অপচয় শূন্য, যেটি আমরা ইকুয়েশনের সাহায্যে প্রমাণও করেছিলাম। আর সার্কিট ডায়াগ্রাম তো এখানে দেখো সিরিজে আমাদের সরবরাহের সাথে সিরিজে সংযোগ দেওয়া আছে। সরবরাহের সাথে কিসের সংযোগ দেওয়া আছে? সিরিজে, সরবরাহের সাথে সিরিজে সংযোগ দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমরা 16 জন আমাদের সাথে যোগদান করেছে। তো আস্তে আস্তে তোমাদের চেষ্টাই কিন্তু কানেক্ট বেশি হবে, কারণ আমি তো সবার সাথে সংযোগ করা আমার পক্ষে সম্ভব না। তোমরা মেসেঞ্জারে দিয়ে দিবে, সেখান থেকে বলবে যত বেশি। আর তোমরা ইউটিউবে যে আমি ক্লাসগুলো দিব, সেই ক্লাসগুলোতে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ওখানেও ক্লাসগুলো তোমরা স্টাডি করবে, তাহলে ভিউয়ার হিসাবে আসবে, তখন আমাদের ক্লাসগুলো কিন্তু আরো ভালো হবে। আর এখানে তোমরা যখন প্রশ্ন করবে, আমি যখন তোমাদেরকে জিজ্ঞাসা করব তখনই প্রশ্ন করবে। তবে আমি জিজ্ঞাসা করার আগেও তোমরা অনুমতি নিয়ে প্রশ্ন করতে পারবে, সেটা সমস্যা নাই। তবে আর যেখান থেকে ক্লাস করবে অবশ্যই সাউন্ডলেস অবস্থায়, এবং কখনো বাহিরে, কোনো রুমের ভিতরে না থেকে বাহিরে থেকে কখনো ক্লাসে অংশগ্রহণ করবে না, কারণ বাইরে থেকে যে সাউন্ড গুলো আসবে সেটাতে আমাদের ক্লাসের সমস্যা হবে। তো আমি মনে হয় তোমাদের ভেক্টর ডায়াগ্রাম বা যে ওয়েভ, আমরা ভেক্টর ডায়াগ্রামে এখনো যাই নাই, এটাও আমাদের ওয়েভ ডায়াগ্রাম। এই যে এখান থেকেও কিন্তু বোঝা যায়, এই যে ভোল্টেজ হচ্ছে আগে শুরু হয়েছে কত, 90 ডিগ্রি আগে, আর এটা 90 ডিগ্রি পরে শুরু হয়েছে কারেন্ট ওয়েভ। এখানে দুইবার ওয়েভ শুধু এখানে পাওয়ার ওয়েভ ডায়াগ্রামটা না দেখিয়ে শুধু ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভ ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো এখান থেকে আমরা আরো ক্লিয়ার হব যে আমরা ভেক্টর ডায়াগ্রামটা যখন চলে আসবো। এই যে এখানে আমাদের ভেক্টর ডায়াগ্রাম দেওয়া আছে। এই যে ভেক্টর ডায়াগ্রামে দেখো ভোল্টেজকে যদি আমি রেফারেন্স ধরি, তাহলে কারেন্ট এই যে 90 ডিগ্রি পিছনে আছে। কারেন্ট কত ডিগ্রি পিছনে আছে?
90 ডিগ্রি পিছনে আছে। এবং এখানেও দেখো এই যে ভোল্টেজ হচ্ছে এখানে ক্লিয়ার 90 ডিগ্রি লিখে দেওয়া আছে, ওইগুলোতে যেমন 90 ডিগ্রি লিখে দেওয়া হয় নাই। আমাদের সরল কোণ কত ডিগ্রি বলো তো? ত্রিকোণমিতির সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই যে এখানে 180 ডিগ্রি। তো দেখো এখানে এই যে 90 ডিগ্রি পরের থেকে কারেন্টটা শুরু হয়েছে কত? 90 ডিগ্রি পরের থেকে শুরু কারেন্ট হয়েছে। তো এখানকার এই যে এইটাকে তোমরা ভালো করে এঁকে নাও। আমি উপরেরটাও আঁকবে, উপরেরটা মনে হয় আঁকার, উপরের যে চিত্রটা দিয়েছিলাম এইটা আগে আঁকো। না এটা না, এই উপরের এই চিত্রটিকে আগে আঁকবে কিনা দেখো। স্যার বলো। স্যার বলছি যে আমার তো স্যার রোড সাইডে বাসা, আর বাসার উপরে কিছু কাজও চলছে, এজন্য হয়তো সাউন্ড যায়, তাহলে স্যার কি করা যায়? অল্প সাউন্ড, ওটা বেশি সাউন্ড না। আমি আজকে কোনো বেশি সাউন্ড পাই নাই, ওটা অল্প সাউন্ড। তারপরেও তুমি যদি মিউট করে থাকো তাহলে সাউন্ড কম মোটেই আসবে না, যেহেতু তোমার ওখানে সমস্যা আছে। জি স্যার, কিন্তু কথা বলার সময় জাকিয়া বলতেছো? জি স্যার। হ্যাঁ তুমি মিউট করে থাকো। জি স্যার, জাকিয়া বলছি। আচ্ছা তুমি মিউট করে রাখো, তাহলে কোনো সাউন্ড আসবে না। এইটা যেহেতু আমি ব্যাখ্যা দিয়েছি, এটা আমার মনে হয় তোমরা দ্রুত এঁকে ফেলো। এখানে পাওয়ার ওয়েভও আছে, পাওয়ার ওয়েভটা খুবই জরুরি। এবং পাওয়ার ওয়েভের যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য, এই প্রমাণটি কিন্তু আমাদের পরীক্ষায় আছে এবং আমি দেখিয়েছিলাম। তারপরে তোমরা বইয়ের থেকে এটা বারবার প্র্যাকটিস করবে, কারণ যেহেতু তো ওখানে ইন্টিগ্রেশন সমীকরণ আছে, তোমরা এখনো ইন্টিগ্রেশনে দক্ষ না। তোমাদের দ্বিতীয় পর্বে ইন্টিগ্রেশন আছে কিনা আমি জানি না, তবে যেহেতু তোমাদের শরীফ স্যার ক্লাস নিচ্ছেন, ওনাকে ওই সমীকরণটি তোমরা দিয়ে বলবে যে স্যার আমাদের ইন্টিগ্রেশনটি একটু ক্লিয়ারলি বুঝিয়ে দাও, আমিও বুঝিয়ে দেবো। তারপরে ওনাকেও বলবে। শরীফ স্যার কয়দিন ক্লাস নাই তোমাদের? ইব্রাহিম স্যার আমাদের রবি মঙ্গল বৃহস্পতি নাই স্যার। উনি নিচ্ছেন তো? জি স্যার। কয়টা থেকে? স্যার 10টা থেকে। 10টা? জি স্যার। 10টা না 11টা? স্যার 10টা। 10টা তো ভেরি ফাইন। আমি ওনাকে রিকোয়েস্ট করছি তোমাদের ক্লাসটি নেওয়ার জন্য, আসলে উনি সম্মতি হয়েছেন, এই জন্য ওনাকেও ধন্যবাদ। আর তোমরা বিষয়টি হচ্ছে, যদি তোমরা তো ছাত্র প্রায় 160-এর মতোই হবে, তাই না? তার কম না আমার মনে হয়। তো 160 বা তার বেশি হবে। তার ভিতরে যদি তোমরা 100 জন কানেক্ট হও, তাহলে কিন্তু ক্লাস নেওয়ার আগ্রহ টিচারদের বাড়ে। আসলে আমরা আগের থেকে ক্লাস শুরু করেছিলাম, কিন্তু তোমাদের কানেক্ট হওয়ার সংখ্যা কম দেখে কিন্তু আমরা অনেকেই সেই আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। তো এখন যেহেতু তোমরা কানেক্ট হচ্ছ, আশা করছি আর তোমরা বিভিন্ন, আসলে এখন যদি মনে করো যে এলাকায় তোমরা 4-5 জন থাকো, তোমরা যদি ওয়াইফাই ওই কানেক্ট নিয়ে নাও, ওইটা কিন্তু মাসিক খরচ মাত্র 500 টাকা। আর অবশ্য ডাটা নিয়ে একটু খরচ বেশি, এটা আমরা বুঝি। তো মেসে যারা থাকো, এখন তো মেসে তোমরা মনে হয় নাই, সবাই হচ্ছে বাসায়। তো বাসায় ওয়াইফাই কানেকশন নিলেও মাসিক খরচ হচ্ছে মাত্র 500 টাকা। এর বেশি মাসিক খরচ 500 টাকা দিলেই যে ওয়াইফাই কানেক্ট পাওয়া যায়, সেটাতে কিন্তু ব্যয় অনেকটাই কম। তো এটার পরে আমি যেটাই যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই সমীকরণ, এখানকার যেটা আমাদের এইটাই মেন। আমরা যেটা বলেছিলাম যে এখান থেকে পিওর ইন্ডাকটিভ সার্কিটের যে সমীকরণ, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কাকে বলে, যে ইন্ডাকট্যান্স জনিত কারণে যে এসি কারেন্টের যে বাধা, তাকে ইন্ডাকট্যান্স বলে, এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলে। এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে এক্সএল দিয়ে প্রকাশ করা হয়। XL is equal to twice pi FL ওহম, twice pi FL ওহম। এখান থেকে IM is equal to হবে VM ভাগ XL। আর যেহেতু এটা পিওর ইন্ডাকটিভ, তাহলে R এর মান কি হবে? 0। আর এখানে XL ই হবে Z,
জেডটা হচ্ছে কি ইম্পিডেন্স, অর্থাৎ এসি সার্কিটের সম্মিলিত যে বাধা তাকে বলা হয় হচ্ছে ইম্পিডেন্স। এসি সার্কিটের সম্মিলিত বাধাকে বলা হয় ইম্পিডেন্স। এখানে জেড জেড এর যে অ্যাঙ্গেল বা এক্সেল এর যে অ্যাঙ্গেল হবে +90°। জেড বা এক্সেল এর যে মান হবে সেটা +90°। এবং এখানে আর এর মান আসবে 0 এবং যে জে অফ 90°র জন্য হবে sin 90, সেদো এটা জে অফ 1 হবে। sin 90 সমান কত 1, sin 0 cos 0 সমান 1, sin 90 মান কত? এই মিউট করো। cos 0° মান 1। cos 90 এর মান কত 1, না cos স্যার cos cos 0 1, 0 স্যার। তাহলে স্যার 0 cos 90 কত? cos 90 1 না, 0 স্যার। cos 0°। 90 0 আর sin 90 হচ্ছে 1, sin 90 1। আর এই যে যেহেতু এটা জে অপারেটর, আমাদের এই যে এখানে যে যেটি আসছে যে পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলারই হচ্ছে জে, এই পারপেন্ডিকুলারই জে অপারেটর বলে। এটা তোমরা আই অফ ম্যাথমেটিক্সে আই অপারেটর পড়েছো। আই স্কয়ার ইজ ইকুয়াল টু কি? আই স্কয়ার ইজ ইকুয়াল টু কি -1, তাই না? তাহলে আই ইজ ইকুয়াল টু রুট ওভার -1। তো সেখান থেকেই আসছে আমাদের জে স্কয়ার ইজ ইকুয়াল টু -1 আর জে ইজ ইকুয়াল টু রুট ওভার -1, জে ইজ ইকুয়াল টু রুট ওভার -1। তো এখান থেকে এই জেড এর যে এই যে আমি বলেছিলাম যে এক্সেল এর অ্যাঙ্গেল হচ্ছে +90°। এখানে জেড মানে এক্সেল, পিওর ইন্ডাকটিভ জেড মানে এক্সেল, পিওর ইন্ডাকটিভ জেড ইজ ইকুয়াল টু এক্সেল। এই মিউট করো ইব্রাহিম পারভেজ, মিউট করো। তো এখানকার চিত্রটি আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং এক্সএল ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এফএল, এখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এল হচ্ছে ইন্ডাকট্যান্স। কারণ আমরা অঙ্ক করতে যে কিন্তু এই বিষয়গুলিতে আমাদের অনেকটা কিছুটা কনফিউশন হয়েছিল যে এক্সএল +90 না এক্সসি +90। এক্সএল অবশ্যই +90 আর এক্সসি অবশ্যই -90°। এক্সসি অবশ্যই -90°, কারণ এখানে যদি ভোল্টেজ ল্যাগিং থাকে, কারেন্ট যদি ল্যাগিং থাকে, তাহলে জেড অবশ্যই লিডিং থাকবে। তো কারেন্ট এখানে ল্যাগিং মানে যেহেতু কারেন্ট পিছনে আছে কার সাথে, ভোল্টেজের সাথে, এটাকে বলে ল্যাগিং। আর এটার পাওয়ার ফ্যাক্টরও বলবে ল্যাগিং। আর এখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই থিটা সমান +90°, এই থিটা সমান হচ্ছে +90°, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে +90°। তাহলে এখানে cos 90 সমান হচ্ছে 0, cos 90 সমান হচ্ছে 0, অর্থাৎ এর পাওয়ার ফ্যাক্টর হবে 0। এর পাওয়ার ফ্যাক্টর যখনই 0 হয়ে যাবে তো পাওয়ার তো তখন 0 হয়ে যাবে, তাই না? পাওয়ার ফ্যাক্টর যখন 0 হয়ে যাবে, কারণ P ইজ ইকুয়াল টু কি, পাওয়ার সমীকরণ P ইজ ইকুয়াল টু কি, VI cos theta। VI cos theta। কথা শেষ, সাথে সাথে মিউট করবে। VI cos theta, তা cos theta এর মান যদি 0 হয়ে যায় তাহলে গুণ করলে কি হয়ে যাবে, টোটাল পাওয়ার 0 হয়ে যাবে না? এই জন্য পিওর ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য। আমরা এভাবেও প্রমাণ করতে পারি, তবে আমাদের প্রমাণ আমরা দেখিয়েছিলাম, সেটাও আমরা দেখব। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে পিওর, এটা হচ্ছে কি পিওর, এটাও পিওর হয়, পাওয়ার ইন পিওর ইন্ডাকটিভ সার্কিট ইজ 0, এটাও পিওর ইন্ডাকটিভ সার্কিট। তো আবার এটাও হচ্ছে এই যে পাওয়ার অপচয় আমরা শূন্য দেখিয়েছিলাম। এই সমীকরণটা তোমরা প্র্যাকটিস করে সামনের ক্লাসে আসবে। আর আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে যাচ্ছি এবং আগামী ক্লাসে
আগামী ক্লাস মানে আগামীকালকে তোমরা ঠিক 9টায় ক্লাসে আসবে। এই আহ্বান জানিয়ে এবং এই সমীকরণটি তোমরা প্র্যাকটিস করবে এবং যেখানে সমস্যা হবে সেটি আমার সাথেও শেয়ার করবে এবং তোমাদের শরীফ স্যারের সাথেও শেয়ার করবে, ঠিক আছে? তো শরীফ স্যার কয়টায়? 10টায় ক্লাস না, এই জন্য আমি তোমাদেরকে এই 40 মিনিটের জন্য রেস্ট দিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। এবং আমি যে আলোচনাগুলো করলাম পিওর ইন্ডাকটিভ পর্যন্ত, এটি তোমরা ক্লিয়ার করে বুঝলেই তারপরে আমরা আরসি আরএল যেই এবং এই দুটির অঙ্ক করেই আমরা আমাদের ক্লাস শেষ করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি এবং তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।